সো দিস ইজ দ্য শেল অ্যাডভান্সড আলট্রা 10W40। আপনার অনলাইনে গিয়ে এটা যদি ডেটা শিটটা চেক করেন, এটার হচ্ছে দুইটা ডেটা শিট হচ্ছে দেখতে পাবেন। একটা ডেটা শিটের সাথে আরেকটা ডেটা শিটে কোনো নাম্বারে হচ্ছে মিল নাই। আর একটা 10W40 গ্রেডের অয়েল মাত্র 2000-2500 কিলোমিটার চালানোর পরে আমাদের দেশের মতো যে এনভায়রনমেন্টগুলো, সব এনভায়রনমেন্টের মধ্যে এটা এক গ্রেড নিচে নেমে আসে। অর্থাৎ 10W40 গ্রেড থেকে 10W30-তে হচ্ছে নেমে আসতেছে। এটা কারণটা কি? সো আজকে আমরা হচ্ছে এই যে তেলটা জাস্ট রিভিউ করবো না, আমরা একটা ইনভেস্টিগেশন করবো এটা নিয়ে। এখন এই তেলটা স্পেশাল কোনো কিছু না, এটা কোনো মিরাকলও হচ্ছে আপনাদেরকে প্রমিস করতেছে না, বাট এটা ডিপেন্ডেবল বলে আমার মতো হচ্ছে এরকম লাখ লাখ রাইডার এই তেলটা যেহেতু আমাদের দেশে বেশ অনেক বছর ধরে অ্যাভেলেবল আছে, অনেকেই হচ্ছে ব্যবহার করে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি ওয়াই দিস স্টোরি ম্যাটার্স। এখন আপনারা অনলাইনে লাইক আই সেড বিফোর, শেল অ্যাডভান্সড আলট্রা 10W40 টেকনিক্যাল ডেটা শিট লিখে যদি সার্চ করেন, দুইটা হচ্ছে ডেটা শিট পাবেন। দুইটা ডেটা শিটে দেখবেন একটার সাথে হচ্ছে কোনো মিল নাই। এটা কোনো ম্যাল প্র্যাকটিসও নয়, এটা কোনো অ্যাক্সিডেন্টও না। এখন শুরুতে হচ্ছে শেল যেটা করতো সেটা হচ্ছে তারা যে টেকনোলজিটার উপরে বেস করে এই তেলগুলো বানাইতো, এটাকে বলা হয় আরসি বেসিক্যালি হচ্ছে গ্রুপ 3 এর যে হাইড্রোক্র্যাক্ট যে অয়েলগুলো আছে, ওই হাইড্রোক্র্যাক্ট অয়েল দিয়ে হচ্ছে তারা বানাইতো ফুল সিনথেটিক অয়েলটা। বাট এরপরে হচ্ছে তারা এখন পিওর প্লাস টেকনোলজিতে গেছে। এটা বটলের মধ্যে হচ্ছে লেখা আছে, এই যে পিওর প্লাস টেকনোলজি। মানে পিওর প্লাস টেকনোলজিটা কি? পিওর প্লাস টেকনোলজিটা হচ্ছে ট্রেডিশনাল সেন্সে এটাকে জিটিএল বলে। জিটিএল মানে হচ্ছে গ্যাস টু লিকুইড, অর্থাৎ ন্যাচারাল গ্যাসকে সিনথেসাইজ করে ওরা লিকুইড ফর্মে হচ্ছে নিয়ে আসে, এটাকেই হচ্ছে ওরা জিটিএল বলে। তো এটার ওরা হচ্ছে শেল তাদের নিজস্ব একটা মার্কেটিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আর কি বলে আর কি পিওর প্লাস। একই সাথে হচ্ছে তারা এপিআই এসএম যে রেটিংটা আছে, সেই রেটিংটাকে চেঞ্জ করে এসএন রেটিংয়ে হচ্ছে আসছে। এখন আমি জাস্ট ফর ক্লারিটি এটা বলে রাখি, বর্তমানে যে স্ট্যান্ডার্ডে চলতেছে এপিআই, সেটা হচ্ছে এপিআই এসপি বলে এটাকে। এসপিটার মধ্যে যে এটা ওইটা বাইকগুলো আমাদের দেশে এখন আসে নাই। এপিআই এসএন এর বাইকগুলো হচ্ছে আমাদের দেশে এখনো চলতেছে, ইনক্লুডিং দিস ওয়ান, এটাও এপিআই এসএন এর মধ্যে চলে। এখন এসএম থেকে তারা যখন এসএন এ আসছে, এটা তাদের রিকোয়ারমেন্ট কি ছিল? রিকোয়ারমেন্টগুলো ছিল হচ্ছে যে পিস্টনের প্রোটেকশন আর বেটার হইতে হবে, স্লাজ বিল্ড আপ হচ্ছে কম থাকতে হবে, প্লাস হচ্ছে বেটার অক্সিডেটিভ রেজিস্ট্যান্স থাকতে হবে তেলটার। তো এই পুরো জিনিসটা হচ্ছে যে তেলটা হচ্ছে আপনি ইঞ্জিনে দিবেন, এই তিনটা জিনিস হচ্ছে এক্সট্রা প্রপার্টি তার মধ্যে থাকতে হবে। তো বেসিক্যালি শেল যখন হচ্ছে তাদের আরসি থেকে যখন এই জিটিএল গেল, পিওর প্লাসে গেল, তারা বেসিক্যালি ওই জিনিসগুলো টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করেই হচ্ছে এই তেলটাকে হচ্ছে বানাইছে। এখন কাগজে কলমে তো হচ্ছে একটা বড় একটা আপগ্রেড এটা দেখাইতেছে, তাই না? না, ভেতরের গল্পটা হচ্ছে আরো গভীর। এখন তার আগে হচ্ছে আমাদের একটা জিনিসের হচ্ছে ডিফারেন্স হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে জিটিএল এবং পাওয়ার মধ্যে ডিফারেন্সটা কোথায়? দুইটাই তো সিনথেটিক প্রক্রিয়ায় আসছে, দুইটাই কৃত্রিম উপায়ে আসতেছে। এখন ডিফারেন্সটা হচ্ছে মানে এপিআই রেটিং যদি আপনারা ফলো করেন, এপিআই হচ্ছে শুধুমাত্র পাওয়ার বেস যে অয়েলগুলো সেগুলোকে গ্রুপ 4 বলে। এটা যদিও হচ্ছে সিনথেটিক উপায়ে আসতেছে, কিন্তু এটা করে সিনথেটিক অয়েল হচ্ছে হিসেবে ক্লাসিফাই করে না। কিন্তু এপিআই কথাটা যদি আমরা বাদ দিই, এটার যে হচ্ছে তেলটা ভার্সেস হচ্ছে পাওয়ার তেলটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে পাওয়ার যে তেলগুলো, এগুলো হচ্ছে পলিআলফা অলিফিন, হ্যাঁ, এক্সট্রিমলি পিওর, অনেক এক্সপেন্সিভ ওগুলো হচ্ছে ম্যানুফ্যাকচার করা, আর প্লাস হচ্ছে এগুলো মারাত্মক স্টেবল। কম্পেয়ার টু দ্যাট, এটার মধ্যে যে তেলটা, এই তেলটা ন্যাচারাল গ্যাসকে সিনথেসাইজ করে লিকুইডে পরিণত করা হয়, কিন্তু এটা পলিআলফা অলিফিন না, ভিতরে মলিকিউলগুলো আসে হচ্ছে আইসোপ্যারাফিন থেকে। এখন আইসোপ্যারাফিনের আর পলিআলফা অলিফিনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আইসোপ্যারাফিনগুলো 99.5% পিউরিটি হচ্ছে একটু কম এগুলোর মধ্যে। এগুলাও হচ্ছে মোটামুটি শেয়ার স্টেবল, বাট পলিআলফা অলিফিনের মতো অতটুকু স্টেবল না। আর এগুলো মাচ চিপার টু প্রডিউস কম্পেয়ার টু পলিআলফা অলিফিনস। সো এই ডিফারেন্সগুলো হচ্ছে এটার মধ্যে আছে। এখন স্ট্রাকচারি জিটিএল এর যে অয়েলগুলা, এগুলো হচ্ছে মাচ ক্লোজার টু গ্রুপ 4 রাদার দেন গ্রুপ 3। এই কারণে টেকনিক্যালি এগুলোকে হচ্ছে গ্রুপ 3 প্লাস বলে, নট কোয়াইট গ্রুপ 3। বাট ইন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, রিয়েল ওয়ার্ল্ড রাইডিংয়ে আপনি যদি প্রচণ্ড ঠান্ডা হচ্ছে কোনো এনভায়রনমেন্টের মধ্যে যদি বাইক না চালান, অথবা প্রচণ্ড গরম এন্ডুরেন্স লেভেলের হিট সাইকেলের মধ্যে দিয়ে যদি বাইকটা যদি না চালান, তখন আপনি দুইটা এই জিটিএল এর অয়েল ভার্সেস হচ্ছে অর্থাৎ গ্রুপ 3 প্লাসের অয়েল ভার্সেস গ্রুপ 4 এর অয়েলের মধ্যে তেমন একটা ডিফারেন্স পাবেন না। বাট এখানেই হচ্ছে মেইন কাভিয়েটটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ঢাকা, বাংলাদেশের অন্যান্য অংশের কথা যদি বাদও দিই, ঢাকার মধ্যে যদি আসি,
ঢাকার মধ্যে রাইডিংটা হচ্ছে এন্ডিউরেন্স লেভেলে হিট সাইকেলের মধ্যে দিয়ে হচ্ছে বাইক যায়, যে কারণে হচ্ছে এই তেলটা যদি আপনারা ঢাকার মধ্যে যদি ইউজ করেন ডিফারেন্সটা হচ্ছে পাবেন। অ্যান্ড ফর দ্য সেম রিজন ইভেন ওয়ার্ল্ড রিনাউন্ড যে অন্যান্য ব্র্যান্ডগুলো আছে ওগুলাও হচ্ছে দেখবেন ঢাকার যে রাইডিং কন্ডিশনের মধ্যে আমরা বাইক চালাই সেম কন্ডিশনে দেখবেন হচ্ছে তারা স্ট্রাগল করতেছে। আচ্ছা, এখন এই তেলটা আগের ভার্সন আর বর্তমান ভার্সনের মধ্যে মেইন ডিফারেন্সটা কি সেটা আমি একটু দেখাবো। দেখেন, এটা হচ্ছে শেল অ্যাডভান্স আলট্রা আরসি টেকনোলজি, মানে আগের ভার্সনটা যেটা স্পেসিফিকেশন ছিল API SM। কেমন মেইন ডিফারেন্সটা হচ্ছে দেখেন, সেটা হচ্ছে ভিসকোসিটি এট 100 ডিগ্রিজ আমার হচ্ছে 15.8 হচ্ছে SE 40 একদম আপার রেঞ্জে গিয়ে বসানো। তো বেসিক্যালি 10W40 হিসেবে এই তেলটা আপনার বাইকে যখন অপারেটিং টেম্পারেচার যাবে তখন বেশ ঘন থাকবে, তো খুবই ভালো একটা প্রোটেকশন হচ্ছে আপনার বাইকে দিতে পারবে, কিন্তু আপনার মাইলেজ হচ্ছে কম পাবেন যেহেতু তেলটা হচ্ছে থিক। আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এটা ভিসকোসিটি ইন্ডেক্স, যেটা ভিসকোসিটি ইন্ডেক্স হচ্ছে 172। এবারের নতুন তেলটা যেটা সেটা হচ্ছে পিওর প্লাস টেকনোলজিতে বানানো, বেসিক্যালি GTL। এটাতে হচ্ছে স্পেসিফিকেশনটা হচ্ছে API SN। এখন এখানে মেইন ডিফারেন্স হচ্ছে এই দেখেন, ভিসকোসিটি এট 100 ডিগ্রিজ সেটা হচ্ছে 14.2 আর ভিসকোসিটি ইন্ডেক্স হচ্ছে 163। সো এই 14.2 হওয়ার এটার শানে নজুলটা কি? এটা বেসিক্যালি হচ্ছে যেহেতু থিকনেসটা একটু কমে গেছে, থিকনেসটা কমে যাওয়ার কারণে আপনার থ্রটল রেসপন্স বলেন বাইকের, প্লাস হচ্ছে ফিউল এফিসিয়েন্সি, এগুলো হচ্ছে একটু উপরের দিকে যাবে, কারণ এটার SE 40 রেঞ্জে একটু মিডলের দিকে আছে। সো দিস আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্লডস, বিটুইন দ্য ওল্ড ভার্সন অ্যান্ড দ্য নিউ ভার্সন। এখন এই প্রথম দেখায় যে ভিসকোসিটি ইন্ডেক্সের যে ডাউনগ্রেডটা অর্থাৎ 172 থেকে 163 নেমে আসাটা, এটা আপনাদের কাছে হচ্ছে একটা ডাউনগ্রেডের মতো হচ্ছে দেখাইতে মনে হতে পারে, বাট এটা মাথায় রাখবেন ফর এ মোটরসাইকেল অফ 10W40 গ্রেড 163 যে নাম্বারটা এটা স্টিল হচ্ছে অনেক হাই। আর প্রাকৃতিকভাবেই ন্যাচারালি হচ্ছে এই GTL এর যে অয়েলগুলো এগুলো শেয়ার স্টেবল থাকে, অর্থাৎ থিওরিটিক্যালি কোনো প্রকার ভিসকোসিটি মডিফায়ার ছাড়াই হচ্ছে এরা অনেক একটা লম্বা একটা সময় ধরে হচ্ছে তাদের যে ভিসকোসিটিটা সেটা হচ্ছে স্থায়ীভাবে ধরে রাখতে পারবে। এটার মানে হচ্ছে যে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি এই তেলগুলো হচ্ছে ভিসকোসিটি ইমপ্রুভারের উপর কম নির্ভরশীল, অর্থাৎ সময়ের সাথে হচ্ছে আপনার তেলটা স্থায়ীভাবে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনাটা হচ্ছে নাই বললেই চলে বা অনেকটুকু কম। বাট এখান থেকে হচ্ছে আমাদের স্টোরিটা একটা বড়সড় মোড় নেবে। এখন স্পোর্টস ট্যুরের নামে হচ্ছে একটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল আছে, ওখানে যদি হচ্ছে তার ল্যাব টেস্ট অ্যানালিসিস যদি দেখেন আপনারা এই তেলটা নিয়ে, সে হচ্ছে একটা এয়ারকুল বাইকের মোটামুটি 2500 কিলোমিটার চলা যে অয়েল স্যাম্পল সেটাকে হচ্ছে অ্যানালিসিস করছে। এখন অ্যানালিসিস করার পরে সে হচ্ছে তার যে ফ্রেশ অয়েলটার হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি এট 100 ডিগ্রিজ সেটা ধরছিল হচ্ছে 15.8। বাট মাথায় রাখবেন 15.8 কিন্তু হচ্ছে আগের যে তেলটা আরসি টেকনোলজিতে বানানো যে তেলটা সেটা, নট দিস ওয়ান। এবার সে ওখানে যে বটলটা দেখায় বটলটার পিছন দিয়ে স্পষ্ট করে লেখা ছিল API SN নতুন রেটিংটা, অর্থাৎ এটার বেসিক্যালি হচ্ছে 14.2 থাকার কথা তার যে কাইনেমেটিক ভিসকোসিটি এট 100 ডিগ্রিজ। কেমন? সো আমার যেটা ধারণা এটা হচ্ছে মোস্ট প্রবাবলি হচ্ছে জাস্ট হয়তো টাং টুইস্ট, মানে মনের ইয়েতে হচ্ছে ভুলে হচ্ছে চলে আসে, বাট মেইন জিনিস অ্যাকচুয়ালি ওইটা না। আমরা ফোকাস করব হচ্ছে 2500 কিলোমিটার চলার পরে এটা যে বেস ভ্যালুটা যেটা ছিল বেস ভ্যালুটা থেকে হচ্ছে কতটুকু সে হচ্ছে ডিভিয়েট করছে সেটা। তো ওখানে যেটা দেখাইছে সেটা হচ্ছে 2500 কিলোমিটার চলার পরে তেলটা ভিসকোসিটি নেমে আসছে হচ্ছে 10.11, 10.11। এখন স্পোর্টস ট্যুরের যে হোস্ট আছে সে তার চ্যানেলে এই জিনিসটা কখনো বলে নাই অবশ্য, কিন্তু বেসিক্যালি আপনার এই তেলটা 10W40 থেকে এক গ্রেড নিচে নেমে SE 30 হচ্ছে নেমে আসছে, মানে বেসিক্যালি 10W40 ছিল এটা, এখন 10W30। এখন লিকুইমলি, অ্যামজয়েল, রেভনল, ম্যাক্সিমা এই ধরনের যে কোম্পানিজগুলো আছে তাদের যে গ্রুপ 4 গ্রুপ 5 এর যে অয়েলগুলো আছে ওই অয়েলগুলা দেখবেন হচ্ছে যে এগুলোর যে এইগুলো যেহেতু পাও বেসড অয়েল, প্লাও প্লাস হচ্ছে গ্রুপ 5 এর ধরনের অ্যাস্টার ওগুলো মিক্স থাকে, তো এগুলো ন্যাচারালি হচ্ছে মারাত্মক শেয়ার স্টেবল হওয়ার কারণে এগুলোর মধ্যে আলাদা করে কোনো ভিসকোসিটি ইমপ্রুভার দিতে হয় না। এই যে তেলটা GTL টেকনোলজি থেকে যেহেতু আসা, এটাও হচ্ছে ন্যাচারালি শেয়ার স্টেবল হওয়ার কথা, বাট ওই যে ল্যাব টেস্ট অ্যানালিসিস থেকে আমরা দেখতেছি হচ্ছে যে না, এটা শেয়ার হয়ে গেছে, হয়ে এটা এক গ্রেড হচ্ছে নিচের দিকে নেমে গেছে। সো আমাদের ল্যাব টেস্ট অ্যানালিসিস অ্যাকচুয়ালি বলতেছে যে এটার ভিতরে অ্যাকচুয়ালি ভিসকোসিটি ইমপ্রুভার ছিল, এগুলো বেসিক্যালি হচ্ছে প্লাস্টিকের পলিমার্স যেগুলো হচ্ছে আমাদের বাইকের গিয়ার বক্সের মধ্যে ঢুকে শেয়ার হয়ে গেছে, ছিঁড়ে গেছে,
ছিঁড়ে যাওয়ার কারণে বেসিক্যালি হচ্ছে তেলটা আগে ঘন ছিল, এটা এক গ্রেড নিচে নেমে হচ্ছে 10W40 থেকে 10W30 নেমে আসছে। এখন এই অ্যাডিটিভগুলো কত দ্রুত হচ্ছে ডিপ্লিট হয়ে যাইতেছে, কত দ্রুত শেয়ার হইতেছে তাদের, সেটার উপরে বেস করে হচ্ছে আপনার তেলটা হচ্ছে মানে পাতলা হওয়ার সময়টা নির্ভর করবে। এখন এই তেলটার ক্ষেত্রে যেটা বুঝলাম যে মোটামুটি 1500-2000 কিলোমিটার পরে এই তার যে ভিসকোসিটি ইমপ্রুভারগুলো এগুলো শেয়ার হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার পরে সেই তেলটা হচ্ছে তখন পাতলা হয়ে আসে। এখন আসেন স্পোর্টস ট্যুরের যে 2500 কিলোমিটার এই তেলটা চালানোর পরে ল্যাব টেস্ট অ্যানালিসিস থেকে যে রেজাল্টগুলো পাইছে সেটা হচ্ছে আমরা একটা খুব কুইক একটা সামারি করতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে টিবিএন 2500 কিলোমিটার চালানোর পরে সেই টিবিএনটা পাইছে হচ্ছে 6.28। তাহলে বেস্ট ফ্রেশ অয়েলটার টিবিএন কত ছিল? এটা শেল তাদের যে স্পেকশিট আছে, টেকনিক্যাল ডেটা শিট আছে, সেখানে কোথাও হচ্ছে এই নাম্বারটা লেখে না। সো তাকে একটা ফ্রেশ অয়েল আলাদা করে কিনে আবার হচ্ছে টেস্ট করে দেখতে হয়েছে যে এটা টিবিএন কত। তো টিবিএন পরে পাওয়া গেলো 8.34, খুবই রেসপেক্টেবল একটা নাম্বার। এখন শেল হচ্ছে কেন এটা উল্লেখ করে না আল্লাহ মালুম, যাই হোক। তো এটা হচ্ছে 2500 কিলোমিটার চালানোর পরে 8.34 থেকে এটা নেমে 6.28 আসছে, স্টিল রেসপেক্টেবল। বাকি যা যা কিছু ছিল আমি ওগুলো খুব বেশি ভিতরে যাইতেছি না, কিন্তু দেখেন এখানে ওয়্যার মেটালগুলো আর কন্টামিনেন্টসগুলো এগুলো সবগুলোই পার্টস পার মিলিয়নে দেওয়া, এগুলার প্রেজেন্সগুলো হচ্ছে নেগলিজেবল। আর প্লাস আমার এডিটিভ প্যাকেজটা স্টিল রেসপেক্টেবল নাম্বারে এখন আছে, পুরোটা কিন্তু খেয়ে যায় নাই। এটা আরও হচ্ছে চলতে পারবে তেলটা যদি আমি চালাতে থাকি। বাট যে জায়গায় সমস্যাটা হয়ে গেছে, আমার ভিসকোসিটিটা পাতলা হয়ে গেছে। এডিটিভগুলো তাদের কাজ ঠিকঠাকই করছে, ইঞ্জিনে ক্ষয় হচ্ছে নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভিসকোসিটিটা ঠিক থাকে নাই। তো তাহলে এখন আসল সত্যটা কি? এই তেলটাকে আসলে বাজে না, তেলটা বাজে না। এটাকে জাস্ট আমরা যেভাবে বলতে পারি সেটা হচ্ছে তেলের ডিজাইনটা হচ্ছে কনজারভেটিভ। এটা বেসিক্যালি তেলটা বানানো হয়েছে হচ্ছে মডারেট স্ট্রেসের জন্য, আর প্লাস হচ্ছে আপনি ফ্রিকুয়েন্টলি ড্রেইন দিবেন, এমনভাবেই তেলটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের দেশের মতো যদি বেশি গরম আবহাওয়া হয় সেটাতে বলেন, বা আপনার ইঞ্জিনটা যদি হাই রেভিং হয়, কেমন হাই রেভিং এ ইঞ্জিনের ক্ষেত্রে, প্লাস হচ্ছে যদি হিউমিডিটি বেশি থাকে, এই ধরনের এনভায়রনমেন্টের মধ্যে এই তেলটা বেসিক্যালি 2000 কিলোমিটারের বেশি চালানো হচ্ছে উচিত হবে না। বাট মেইন সমস্যাটা ওই জায়গায় না, মেইন সমস্যাটা হচ্ছে অ্যাট দ্য প্রাইস অফ 1450 বাংলাদেশি টাকা, 1450 টাকা, এটার ভ্যালু হচ্ছে অনেকটা কোয়েশ্চেনেবল, বিকজ বেটার ভ্যালু ফর মানি প্রোডাক্ট এখন হচ্ছে এই মুহূর্তে মার্কেটে আছে। এই শিটটা একটু দেখেন, এই শিটটা হচ্ছে আমি বানাইছি শেল অ্যাডভান্সড আলট্রার কে কম্পিটিটর আমার মতে এই মুহূর্তে মার্কেটে আছে সেগুলো হচ্ছে দেখানোর জন্য। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এগুলোর মধ্যে আমি র্যাঙ্কিং করব। এখন এই র্যাঙ্কিংটা কিভাবে করব সেটার জন্য হচ্ছে আমার যে ম্যাথোডোলজি, কে ফ্যাক্টর হচ্ছে আমি গণ্য করছি, সেটাও হচ্ছে আপনাদেরকে এখান থেকে দেখাবো। চাইলে পজ করে জিনিসটা দেখতে পারেন, কিন্তু এটা শিটটা না বুঝলেও চলবে। জাস্ট এতটুকু জেনে রাখেন যে এখানে কিছু ডেটা হচ্ছে ডিরেক্টলি তাদের টেকনিক্যাল ডেটা শিট থেকে হচ্ছে নেওয়া, আর স্টার মার্ক করা যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তাদের টেকনিক্যাল ডেটা শিটে ছিল না। এগুলো হচ্ছে আইদার তাদের হিস্ট্রিক্যাল ডেটা থেকে আমাকে টানতে হয়েছে, অথবা অ্যাপ্রক্সিমেশন করে হচ্ছে আনতে হয়েছে, যেহেতু তাদের ডেটা শিটের মধ্যে জিনিসগুলো নাই। আচ্ছা, এবার এই শিটটা দেখেন। এই শিটের মধ্যে যে টোটাল 9টা তেল দেখতে পাচ্ছেন, তাদের র্যাঙ্কিংটা করছে হচ্ছে তাদের পারফরমেন্সের উপরে বেস করে। খেয়াল করে দেখেন 3 নম্বর কলামে টেক্সট স্কোর বলে একটা জিনিস আছে। এটা বেসিক্যালি তেলগুলো পারফরমেন্সের উপরে বেস করে দেন কি হচ্ছে র্যাঙ্কিংটা করা। এখন এই টেক্সট কোডটা হচ্ছে আসলো থেকে ফর্মুলাটা দেখেন একদম সবার উপরে রোটাতে হচ্ছে দেওয়া আছে। সেটা হচ্ছে এখানে সবগুলো যে তেল আছে তাদের ভিসকোসিটি ইন্ডেক্সকে হচ্ছে 20% ওয়েটেজ দেওয়া, তাদের টোটাল বেস নাম্বারকে হচ্ছে 15% ওয়েটেজ দেওয়া, তাদের HTHS যে নাম্বারটা হাই টেম্পারেচার হাই শিয়ার যে নাম্বার সেটাকে হচ্ছে 20%, আর তাদের বেস অয়েলের যে গ্রুপটা সেটাকে হচ্ছে 20% ওয়েটেজ দেওয়া। দেন তাদের নোয়াক ভলাটিলিটিকে দেওয়া হচ্ছে 15%, আর হচ্ছে ফ্ল্যাশ পয়েন্টকে দেওয়া হচ্ছে 10%। এই টোটাল সবগুলো মিলে হচ্ছে টোটাল 100%। তো এই ফর্মুলাটা হচ্ছে পুরো বেস করে সবগুলো নাম্বার যখন আমি লেট ডাউন করছি হিসাব করার পরে এই টেক্সট কোডটা হচ্ছে আসছে। এখন আপনার বাজেটে যদি কোনো প্রকার সমস্যা না থাকে আপনি চাইলে এই শিটটাকে হচ্ছে অ্যাট ইটস ফেস ভ্যালু হচ্ছে ধরে নিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন এই ফর্মুলাটা কিন্তু আমার নিজের বানানো। সো এই র্যাঙ্কিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাইন্ড অফ আমার নিজের মতামত। এখন বাস্তবতাটা হলো আমাদের সবার পকেটের মধ্যে তার অঢেল পয়সা নিয়ে আমরা বসে নাই যে যা ইচ্ছা তাই কিনতে পারবো। তো অবভিয়াসলি হচ্ছে আমি যে টাকাটা দিয়ে যে একটা তেল কিনতেছি আমার টাকাটার বিনিময়ে কি পাচ্ছি সেটা ম্যাটার করতেছে। সো আমি যেটা করছি আমার যে টেক্সট কোডটা যেটা আমি বানাইছি সেটাকে দেন গিয়ে একটা ভ্যালুস করে হচ্ছে রূপান্তরিত করছি। কিভাবে? ফার্স্টলি আমি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা তেল সেফলি
কতটুকু চালানো যায়, কত কিলোমিটার পর্যন্ত চালানো যাইতে পারে সেটা একটা অ্যাপ্রক্সিমেশন টানছি। টানার পরে এটা হচ্ছে এটার উপরে বেস করে আমার প্রতি 1000 কিলোমিটার ওই তেলের পিছনে কত খরচ হচ্ছে সেটা আমি বের করছি। কেমন করে এখন যেটা করছি আমি, আমার যে টেক্স স্কোরটা ছিল না একটু আগে আপনার যেটা দেখলেন, ওই টেক্স স্কোরকে এই যে কস্ট পার 1000 কিলোমিটার এটা দিয়ে আমি ডিভাইড করছি, করে এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, এভাবে হচ্ছে ভ্যালু স্কোরটা চলে আসছে। সো এটার পরে হচ্ছে আমার একটা এই ভ্যালু স্কোরের উপরে বেস করে একটা র্যাঙ্কিং আসছে। কেমন এটা মাথায় রাখবেন, এই পুরো জিনিসটাকে হচ্ছে কিন্তু এফেক্ট করছে যে প্রত্যেকটা তেলের যে দাম সেই দামটা। আর তেলের দামটা আমি কিভাবে করছি সেটাও দেখেন। 1 নম্বর যে তেলটা রেভনলে ভলচিন 33, এটা হচ্ছে 1750 টাকা না, বেসিক্যালি তেলটা হচ্ছে কোথাও দেখছি 1700, কোথাও দেখছি হচ্ছে 1800, আমি মাঝামাঝি ধরছি। এটা বাকির যতগুলো তেল আছে অ্যাকুরেট যদি দাম না পাই আমি মাঝামাঝিটাই হচ্ছে ধরছি। বিভিন্ন জায়গায় আগে দেখছি যে কত টাকা অ্যাভেলেবল, মিড পয়েন্টে যেটা অ্যাভেলেবল সেটাই সেখানেই হচ্ছে দামটাকে আমি ফালাইছি। সো 1 নম্বরে হচ্ছে রেভনলে ভলজিন 33, বটলের মধ্যে ভলজিন 33 এই শব্দটা লেখা আছে যে তেলটা 10W40। ও আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখবেন, এগুলো সবগুলো কিন্তু 10W40। সো 1 নম্বর এটা কেন, কারণটা হচ্ছে এটা যে বেস অয়েল হচ্ছে বেসিক্যালি গ্রুপ 4 আর 5 এর মিক্সচার। কেমন তো এই বেস অয়েলটা প্লাস হচ্ছে এটার এইচএস যে নাম্বারটা অনেক হাই, তো সব আর প্লাস হচ্ছে অন্যান্য যে ফ্যাক্টরসগুলো আছে ওগুলাও হচ্ছে খুবই রেসপেক্টেবল এই তেলটা। তো ওভারঅল সব কিছু মিলায়ে এটা তেলটা হচ্ছে যে কারণে, প্লাস হচ্ছে দামের সাথে যদি তুলনা করেন এটা কি আমাকে দিচ্ছে, সব কিছু মিলায়ে হচ্ছে চিন্তা করলে তেলটা খুবই ভালো, যে কারণে এটা হচ্ছে এত উপরে। ভ্যালু স্কোরটা দেখেন 1.82, এর পরেরটা কিন্তু 1.66, সো অনেক উপরে, মাঝখানের গ্যাপটা হচ্ছে অনেকটুকু। কিন্তু এটাতে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে দেখেন ডান পাশে আমি কনস লিখে রাখছি। এই তেলটা হচ্ছে যেহেতু ঘনর দিকে, আপনি পারফরমেন্স লসও পাবেন সামান্য একটু বাইকের মধ্যে, প্লাস হচ্ছে আপনি একটু দেখবেন যে আপনার মাইলেজটা হচ্ছে কম আসতেছে, কারণ তেলটা ঘন প্রোটেক্ট করবে আপনার ইঞ্জিনটাকে, বাট এই যে পারফরমেন্স লস আর হচ্ছে মাইলেজ লস এই দুইটা হচ্ছে মেনে নিতেই হচ্ছে। নেক্সটটাতে আসতেছে 1.66-এ, যেটা হচ্ছে আমার অ্যামজয়েলের হচ্ছে অ্যামজয়েলের এইচএস নাম্বারটা খুবই হেভি, প্লাস হচ্ছে আপনার টিবিএন যে নাম্বারটা প্রবাবলি লিস্টের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এটা তো হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে, প্লাস আর এটা আগে একটু বলিনি, বাকি যে নাম্বারগুলো ওগুলোও খুবই রেসপেক্টেবল এই তেলটার ক্ষেত্রে। জাস্ট একটাই সমস্যা, সেটা হচ্ছে এই তেলটাও হচ্ছে ঘন সাইডে হওয়ার কারণে আপনার পারফরমেন্স লসও পাবেন, প্লাস হচ্ছে মাইলেজ লসও হচ্ছে সামান্য একটু পাবেন। 3 নম্বরে আসতেছে যেটা 1.58, যেটা সেটা হচ্ছে আমার চ্যাম্পিয়নের প্রো রেসিং জিপি। এই তেলটার ভিসকোসিটি ইন্ডেক্স মোস্ট প্রবলি আমার যতটুকু মনে আছে 172, খুবই হাই ভিসকোসিটি ইন্ডেক্স, অর্থাৎ আপনি একদম তেলটা ঠান্ডা অবস্থা থেকে শুরু করে একদম গরম টেম্পারেচার পর্যন্ত খুবই স্টেবল থাকবে। তো যে কারণে আপনার যে গিয়ার শিফটিংগুলো এগুলো মাখনের মতো লাগবে। এই তেলটার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। কিন্তু তেলটা হচ্ছে কিছুটা পাতলা সাইডে হওয়ার কারণে আপনার মেকানিক্যাল যে নয়েজগুলো আপনার ইঞ্জিন থেকে, বিশেষ করে ভালভ ট্রেনের যে সাউন্ডগুলো, ওখানে এই সাউন্ডগুলো হচ্ছে আপনার কানে বাজবে। এই আমাদের দেশে অনেকে করে কি, এই যে তেলের পাতলা তেল হইলে তখন যখন মেকানিক্যাল নয়েজগুলো যখন কানে আসে তখন এই যে চ্যার ঝিঝি এই টাইপসের শব্দ দিয়ে তারা হচ্ছে জিনিসটাকে হচ্ছে বলার চেষ্টা করে যে এরকম সাউন্ড পাচ্ছি, এটাকে তারা খারাপ ভাবে। তো আপনার কাছে কানে যদি এটা লেগে যদি আপনার কাছে খারাপ মনে হয় যে আমার ইঞ্জিন থেকে নয়েজ আসতেছে, তাহলে হচ্ছে এটা আপনার জন্য একটা কনস হিসেবে দাঁড়াবে। কিন্তু আমি নিজে পার্সোনালি এগুলো মাইন্ড করি না, যে কারণে আমার জন্য কনস না, কিন্তু স্টিল আমি লিস্টে আনছি বিকজ অফ দ্য ফ্যাক্ট অনেক এগুলো নিয়ে বদার্থ হয়। এখন এরপরেরটা হচ্ছে 1.55 ভ্যালিউস করে, সেটা হচ্ছে আমার লিকুইমলি স্ট্রিট রেস। এইটাতে দেখেন এই তেলটা হচ্ছে ফার্স্ট তেল, যেটাতে কিনা আমার ড্রেন ইন্টারভাল 3000 কিলোমিটার, বাকি সবগুলো 3500, কিন্তু স্ট্রিট রেসটা থেকে আমি একটু সামান্য একটু কম রাখছি বিকজ অফ দ্য ফ্যাক্ট এই তেলটা একটু পাতলা। এটার মধ্যে চ্যাম্পিয়নের ক্ষেত্রে যেটা তেলটা যদিও হচ্ছে পাতলা কিন্তু এটার মধ্যে এক্সট্রা কন্টেন্ট আছে, কিন্তু লিকুইমলি স্ট্রিট রেসে কোনো এক্সট্রা কন্টেন্ট নাই, এটা পিওর গ্রুপ 4 বেসড, একদম কমপ্লিটলি পাওয়ার বেসড হওয়ার কারণে, তো যে কারণে হচ্ছে আমি এটাতে ড্রেন ইন্টারভালটা সামান্য একটু কমায় রাখছি। এটার ক্ষেত্রেও তেলটা পাতলা হওয়ার কারণে আপনি ইঞ্জিন নয়েজ হচ্ছে পাবেন, কিন্তু তেলটার যে আপনার থার্মাল স্ট্যাবিলিটি বলেন খুবই ভালো, প্লাস হচ্ছে আপনার এটার পারফরমেন্স হচ্ছে আপনি ওয়ান অফ দ্য চ্যাম্পিয়নের ক্ষেত্রে এটা সত্যি, আবার লিকুইমলি স্ট্রিট রেসের ক্ষেত্রে সত্যি, দুইটা তেলেই হচ্ছে আপনি
খুবই ভালো পারফরমেন্স পাবেন, কারণ তেলগুলো পাতলা, তো যে কারণে ফ্লুইড ড্র্যাগটা হচ্ছে আপনার কম হবে। আপনার বাইক হচ্ছে দেখা যাবে যে সামান্য একটু এক্সট্রা হর্স পাওয়ার হচ্ছে প্রডিউস করতেছে, আপনি টর্কটা বেশি পাবেন। দেন গিয়ে আসতে হচ্ছে ম্যাক্সিমা প্রো প্লাস। এটার ক্ষেত্রে আবার ড্রেইন ইন্টারভালটা হচ্ছে আবার 3500, বিকজ অফ দ্য ফ্যাক্ট এই তেলটার মধ্যে এক্সট্রা কন্টেন্ট আছে। বাট সমস্যা হচ্ছে যে আপনার এই তেলটা যেহেতু একটু দামি তেল, এই লিস্টের মধ্যে সবচেয়ে দামি তেল হচ্ছে এটা, বাকি সবগুলো থেকে অনেক দামি হওয়ার কারণে এটা একটু নিচের দিকে নেমে আসছে ভ্যালু স্কোরের দিকে। কেমন? এখন এটা আবার কেন এক্সপেন্সিভ সেটা কিন্তু ব্যাখ্যা আছে। এটা এক্সপেন্সিভ বিকজ এটার মধ্যে অনেক বেশি এক্সট্রা কন্টেন্ট আছে, মোস্ট প্রবাবলি আপওয়ার্ডস অফ 35% হচ্ছে এক্সট্রা কন্টেন্ট এটার মধ্যে দেওয়া। আর প্লাস হচ্ছে এই লিস্টের মধ্যে যতগুলা তেল আছে যেগুলোর মধ্যে হাইয়েস্ট নাম্বার অফ টিবিএন আছে, সেটা একটা হচ্ছে একটা ছিল অ্যামজয়েল, আর আরেকটা হচ্ছে কি আমার এই ম্যাক্সিমা। কেমন? তো একটা জিনিস খেয়াল করছেন, সেটা হচ্ছে এই 3 নম্বরে চ্যাম্পিয়ন, দেন 4 নম্বরে লিকুইমলি, 5 নম্বরে হচ্ছে ম্যাক্সিমা, এই তিনোটার ভ্যালু স্কোর হচ্ছে কাছাকাছি। কেমন? এরপর একটা বড় একটা জাম্প দিতেছে 6 নম্বরে এসে, আপনার জাম্প ডাউন নিচের দিকে জাম্প দিচ্ছে 1.29, সেটা হচ্ছে রেভনলের সিনথেটিস। এইটা কেন? এটা বিকজ অফ দ্য ফ্যাক্ট, একে তো ড্রেন ইন্টারভাল কমে আসতেছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অয়েল আপনার, যেখানে গিয়ে আমাদের গ্রুপ 4 শেষ। উপরে যতগুলো আছে, যতগুলো তেল দেখতেছেন সবগুলো হচ্ছে ট্রু সিনথেটিক অয়েল, কিন্তু 6 নাম্বার থেকে নিচে যতগুলো তেল দেখতেছেন এগুলো হচ্ছে ট্রু সিনথেটিক না, এগুলো বেসিক্যালি গ্রুপ 3 এর তেল। কেমন? গ্রুপ 3 প্লাস হচ্ছে যেমন মোটুল 70-100 এর ক্ষেত্রে, আর হচ্ছে রেভনলের ক্ষেত্রে দুইটা 6 নাম্বার এবং 7 নাম্বার, এই দুইটা তেলের ক্ষেত্রে এগুলোর মধ্যে অ্যাস্টারের মিক্স আছে। তো অ্যাস্টারের মিক্স থাকাতে আমি ড্রেন ইন্টারভালটা একটু হাই রাখছি 2500 কিলোমিটার পর্যন্ত। তো এখন 6 নম্বর তেলটা অর্থাৎ রেভনলের সিনথেটিস, এইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি এটাকে শর্ট রান কিং, আমি এটাকে নাম দিছি। কেন? এটার মধ্যে যতগুলো ফ্যাক্টরস আছে যেগুলো একটা ভালো তেলে দরকার, সবগুলা জিনিস এই তেলটার মধ্যে খুব সুন্দরভাবে আছে। কিন্তু যেহেতু এটা বেস অয়েলটা হচ্ছে গ্রুপ 3 এর, সে কারণে ড্রেন ইন্টারভালটা হচ্ছে একটু শর্ট হবে। কেমন? এই একটা জিনিসের কারণেই হচ্ছে এটা স্কোরটা নিচের দিকে নেমে আসছে। আদারওয়াইজ কিন্তু এটা খুবই একটা ভালো তেল। এটার মধ্যে জাস্ট যদি হচ্ছে আপনার ধরেন ড্রেন ইন্টারভালটা যদি আমরা একটু উপরের দিকে রাখতে পারতাম, তেলটা কিন্তু অনেক উপরের দিকে উঠে যাইতো। তো বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তেলটা হচ্ছে গ্রুপ 3 বেসড, এবং গ্রুপ 3 বেসড অল বেশি দিন হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে রাখাটা উচিত হবে না, তো যে কারণে হচ্ছে এটার কিছুটা নিচের দিকে নেমে আসছে। তো আপনি যদি ঘন ঘন ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তাহলে এই তেলটা প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট হবে আপনার জন্য। এরপর আসেন 7 নম্বরে মোটুল 70-100। এটা ব্যালেন্সড অলরাউন্ডার, এটা সারা দুনিয়াতে হচ্ছে এত লেজেন্ডারি একটা তেল এমনি না। আর প্লাস হচ্ছে আপনার ভিসকোসিটির লো, যে কারণে পারফরমেন্স আপনি এনজয় করতে পারবেন এই তেলটা থেকে। বাট একটাই সমস্যা হচ্ছে ওই যেটা বললাম, পাতলা তেল হওয়াতে ইঞ্জিনের ভিতর থেকে আপনার নয়েজ আসবে, আপনার মেকানিক্যাল নয়েজ বেশি করে আসবে। তো আপনার কাছে মনে হবে যে হচ্ছে কীভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখন এটা যেটা বললাম সেটা অনেকের পার্সোনালি এটা সমস্যা হয়, অনেকের হয় না। আমার পার্সোনালি কোনো প্রবলেম হয় না, আমি এটা মাইন্ড করি না, এটা তেলের বৈশিষ্ট্যটাই এরকম। দেন গিয়ে 8 নম্বরে রোয়া, এই ব্র্যান্ডটা সম্পর্কে আমি খুব বেশি দিন আগে থেকে জানতাম না, এটা কিছুদিন আগে হচ্ছে জানছি। তাদের এই তেলটা আমি কিছুদিন আগে হচ্ছে পাইছি মাত্র 1100 টাকায়। খুবই থিক অয়েল, আর প্লাস আপনার অন্যান্য যে পারফরমেন্স নাম্বারগুলো এগুলো হচ্ছে আপনার আমার চমৎকার পছন্দ হয়েছে এই তেলটা। তো এটা আপনি যদি কমিউটার বাইক যদি আপনার কাছে আপনি যদি চালান, বা হচ্ছে আমাদের 100-125 সিসি যে বাইকগুলো আছে ওগুলোর ক্ষেত্রে এই তেলটার বেশি আসলে তেমন কিছু আসলে লাগে না। কিন্তু এই তেলটা অনেক ঘন সাইডে, আপনার আমাদের লিস্টে উপরের দিকে যে তেলগুলো আছে এগুলার মতো ঘন সাইডে হওয়াতে এটা আপনি ওই যেটা বললাম যে তেল ঘন মানেই হচ্ছে আপনি মাইলেজও একটু কম পাবেন, প্লাস হচ্ছে আপনার পারফরমেন্সও একটু কম দিবে, কিন্তু তেলটা আপনার ইয়েটাকে ভালো করে প্রোটেক্ট করতে পারবে। আর সবার লাস্ট হচ্ছে শেল অ্যাডভান্সড আলট্রা। এখন এটার ক্ষেত্রে আমার ভার্ডিক্টটা দেখেন, এটা জিটিএল টেকনোলজিটা এটা খুবই রিলায়েবল, আর এটা ক্যারেক্টারিস্টিক্সও হচ্ছে খুবই ব্যালেন্সড। বাট এটার লিস্টে ম্যাক্সিমা যেরকম হচ্ছে তার অনেক, যেহেতু সে এক্সপেন্সিভ হওয়ার কারণে সে অনেকটুকু নিচের দিকে নেমে আসছে, ঠিক সেরকম শেল অ্যাডভান্স আলট্রাও তার দামটা সেটা সে জাস্টিফাই করতে পারতেছে না, বেশি দাম হওয়াতে সেও হচ্ছে এখানে নিচের দিকে নেমে আসছে। এখন মাই মেসেজ টু পপুলার লুক, লিস্টটা দেখে একটা বিজনেস প্র্যাকটিস আবার হাতায় নেন। অলরেডি তো আপনারা এই প্র্যাকটিস হচ্ছে বেশ কিছুদিন ধরে করে আসতেছেন। এই লিস্টটা দেখে এখন হচ্ছে দামটা একটু বাড়ায় দেন হচ্ছে মানুষ অলরেডি অনেক খেপে আছে, আর একটু চেতায় দেন ওদেরকে। তা এখন সারমর্ম হচ্ছে এই তেলটা কি কোনো খারাপ তেল?
না, আমি একটু আগে হচ্ছে আপনাদেরকে কথাটা বলছি যে এই তেলটা খারাপ তেল না, তেলটা হচ্ছে কনজারভেটিভ একটা অয়েল। কিন্তু কেমন, কিন্তু এটার যে মার্কেটিং ল্যাঙ্গুয়েজটা, এই যে আলট্রা লেখাটা দেখতেছেন না, এই আলট্রা জিনিসটা হচ্ছে অনেকটা ওই যত গর্জে তত বর্ষে না ওই টাইপসের ব্র্যান্ডিং। এখন আপনি যদি নর্মাল রাইড চান, কনসিস্টেন্সি যদি চান, এই তেলটা সেটা আপনাকে দিবে, কজ ল্যাব টেস্টের রেজাল্ট এটাই বলতেছে যে ইঞ্জিনের প্রোটেকশনের জন্য যা যা দরকার এর সব কিছু এটার মধ্যে আছে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে গ্রুপ 3 এর অন্যান্য তেল যেরকম ঘন ঘন ড্রেন দিতে হয়, এটার বৈশিষ্ট্যটাও হচ্ছে এরকম। যদিও সে গ্রুপ 3 প্লাস সুপিরিয়র দেন গ্রুপ 3, স্টিল তার হচ্ছে যে তার যে প্রপার্টিজ হচ্ছে গ্রুপ 3 এর থেকে কোনো আলাদা কোনো ডিফারেন্স নাই, একই রকমই। তো ঘন ঘন ড্রেন দিতে হবে আপনাকে এই তেলটা। যেহেতু এটা ড্রেন ইন্টারভালটা শর্ট, অবভিয়াসলি হচ্ছে এটার দামটাও হচ্ছে এরকম শর্ট হওয়া উচিত ছিল। কারণ আপনি যখন আলট্রা লেভেলে টাকা দিতেছেন, অবভিয়াসলি যে এটার যে এন্ডুরেন্স লেভেলটা সেটা থেকে একটু বেশি এক্সপেকটেশন রাখাটাই স্বাভাবিক।